রে তাহলে 5 মার্ক। এখন স্যার পরিচিত হয়ে যাচ্ছে কারণ এটা আমাদের একটু পড়া আছে পার্টেন্ট সবই পড়ানো হচ্ছে কোনটা যেটা পড়ানো হয়নি বলেন আমি কয়েকটা ইয়ে করে দিচ্ছি এখন বলুন স্যার প্র্যাকটিস অফ মেডিসিন যতটুকু সিলেবাস এটুকু যদি না ইয়ে করেন আমাদের ফার্স্ট এড আসলে পরীক্ষা আগে পড়তে গেলে বুঝা যাবে কোনটা মিসিং হলে আইসা একদিন ক্লাস করে দিত শেষ সবাই মিলে একসাথে আসলে স্যার এটা করা হয় না এটা করে বুঝে আমার স্যার যেটা মনে হইতেছে হ্যাঁ ফার্স্ট এড আর হলো আপনার যেটা দুর্বল সেই দুর্বলটা হ্যাঁ এই দুটো মোটামুটি ওরকম করবেন কি সমস্যা হলো স্যার প্র্যাকটিস অফ মেডিসিন ফার্মাকোলজি 1 ফার্মাকোলজি 2 এগুলো কি আসবে না আমাদের কি বলে ফার্স্ট এড 2 আমাদের নাই না নাই ফার্মাকোলজি 2 আর প্র্যাকটিক্যাল ফার্মাকোলজি 2 আছে কিন্তু হ্যাঁ ফার্মাকোলজি 1 ফার্মাকোলজি 2 আর প্র্যাকটিস অফ মেডিসিন 1 এইগুলো হলো সমস্যা আর আমাদের প্র্যাকটিক্যাল মোটামুটি কি একই বান প্র্যাকটিক্যাল আছে না ওইদিন তো প্র্যাকটিক্যাল এর মার্ক নেই অ্যানাটমি ফিজিওলজি তো কি এটা আমি শেখার জন্য এটা শেখার জন্য শেখার জন্য না শিখলে কি করতে জানতে হবে হবে আপনাদের প্রয়োজনে শিখবেন কিন্তু আমাদের প্রয়োজনে এগুলো আমরা ঠিক আছে নিচে লিসেন সবাই নিচে ওকে কি নিছে আমি তো পাইনি এই কলম দাও এই যে প্রশ্ন। এই যে ছবি আছে আমাদের কাছে নিয়ে ওখান থেকে নিয়ে বলেন কোন সাবজেক্টের উপর দুর্বল সেটা ইয়ে করায় একটু বলো তো স্যার কথা স্যার আজকে আমাদেরকে আপনি প্র্যাকটিস অফ মেডিসিন পড়ার নিয়ে আসছে হ্যাঁ। এরপর সামনের দিন ফার্মাকোলজি পড়াবেন আচ্ছা আর আমার ভিডিও হয়ে গেল এটা আপনারটা সেই মাস্টার তো দিবেন প্র্যাকটিস অফ মেডিসিন না এই নাক লাগাইছিলাম স্যার হ্যাঁ এই নাক লাগাইছিলাম কি লাগাচ্ছি এই যে নাক না এই যে এটা তো এরকমই স্প্রিং Spring. দেখা যায় কিরকম এখন করবো হলো প্র্যাকটিস অফ মেডিসিন পিলারের মতো লাগছে এটা তো এই যে স্পেস মাপে দেখেন আপনাদের জন্য যেগুলো ইম্পর্টেন্ট নতুন দেখতেছি এটা না কোনোটাই নতুন নয় দেখেন ডিফাইন সাইনাস অ্যান্ড সাইনোসাইটিস মেনশন দ্য কজেস অফ সাইনোসাইটিস সাইনাস কি আগে শুধু ছিল ডিফাইন সাইনোসাইটিস মেনশন দ্য কজেস অফ সাইনোসাইটিস এর সাথে একটা ইয়ে যোগ করে দিয়েছে সাইনাস কি সাইনাস যদি না জানলাম তাহলে সাইনোসাইটিস কাকে বলে এটা কিভাবে জানবো তাহলে ডিফাইন সাইনাস অ্যান্ড সাইনোসাইটিস এই সংজ্ঞাটা আগে দেন ওকে ওকে কোশ্চেনটা লিখি স্যার হ্যাঁ লেখেন ডিফাইন সাইনাস অ্যান্ড সাইনোসাইটিস আমি পেন নিয়ে আসছি এটা তো লিখছি শেষ ছিল সবাই হোয়াটসঅ্যাপ ইয়ে করেন গ্রুপ করেন পড়াশোনার কাজে লাগবে কি সাইনাস পড়ানো হয় না হয়েছে এখানে হয়েছে শুক্রবার করছে কলম পিছে ভাই না সাইনাস আবার কলম and সাইনাস sinusitis। কলম পিছে ভাই না এইটা অর্ধেকটা প্রশ্ন আর তারপরে হলো মেনশন দ্য কজেস অফ সাইনোসাইটিস স্যার শুরু করছেন মেনশন দ্য কজেস সি এ ইউ এস ই এস কজেস অফ সাইনোসাইটিস তাহলে দেখেন অ্যানসার এইভাবে লিখবেন প্রথম হলো এই সাইনাসের সংজ্ঞা দেবেন সাইনাস এটা লেখার পরে সাইনোসাইটিসের সংজ্ঞা দিবেন তারপরে হলো কজেস অফ সাইনোসাইটিস খুব সংক্ষেপে লিখবেন উত্তর সাইনাস হলো নাকের কাছাকাছি যে হাড়গুলো প্ল্যাটফর্মগুলো আছে এই প্ল্যাটফর্মের ভিতরে এয়ার ক্যাভিটি থাকে এই এয়ার ক্যাভিটি গুলোকে বলা হয় হলো সাইনাস মনে থাকবে ইয়ার ক্যাভিটি Air cavity. এয়ার ক্যাভিটি ইন দা ফ্রন্টাল বোন এন্ড ম্যাক্সিলারি বোন আর কল সাইনাস এই বাংলা লিখি বাংলায় লিখবেন নাকের কাছাকাছি চার জোড়া হাড়ের ভিতরে যে এয়ার ক্যাভিটি মানে বায়ুথলি হ্যাঁ বায়ুথলি বলা যায় এয়ার ক্যাভিটি থাকে তাদেরকে সাইনাস বলে নাকের কাছাকাছি চার জোড়া হ্যাঁ চার জোড়া ফ্ল্যাট বোন এগুলো হলো ফ্ল্যাট বোন কাকে বলে চ্যাপ্টা বোন হ্যাঁ চার জোড়া এফ এল এ টি ফ্ল্যাট বোন এর ভিতরে
যে সকল এয়ার ক্যাভিটি থাকে তাদেরকে সাইনাস বলে। সাইনাস বলে। এখন সাইনাস চার্জারে অত লেখার দরকার নেই, ফ্রন্টাল সাইনাস, ম্যাক্সিলারি সাইনাস, ইথময়েড ওগুলো দেখার দরকার নেই। তাহলে এই এয়ার ক্যাভিটি গুলো মানে বাতাসের থলি থাকার ফলে আমরা এত মাথাটা এত পাতলা মনে করতেছি, আর যদি না থাকতো তাহলে মাথাটা আরো ভারী হতো। বুঝা গেছে? এটা আরো কিছু কারণ আছে। ওই এয়ার ক্যাভিটি গুলো আর কি কাজ করে, আর হলো ওইখান থেকে মিউকাস তৈরি হয়। এই মিউকাস গুলো ক্যানেল দিয়ে নাকের ভিতরে আসতেছে, এসে স্যাঁতসেঁতে রাখতেছে, সবসময় ভেজা ভেজা রাখতেছে। যদি এই স্যাঁতসেঁতে না থাকে তাহলে শুকনো হয়ে যাবে আর নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? তখন কি হবে, সমস্যাটা হবে হলো ঘ্রাণ পাবো না। আমরা এই নাক দিয়ে বাতাস নিয়েও বহুদিন বাঁচবো, ওই মুখ দিয়ে বাতাস নিলেও বহুদিন। নাক যদি নাও থাকে বন্ধ করে দেয় কোনো অসুবিধা নেই, অসুবিধা একটাই, সেটা হলো ঘ্রাণটা পাবো না। ঠিক আছে? এটাই হলো অসুবিধা। তাহলে ওই ঘ্রাণের যে তারগুলো আছে ওটাকে বলা হয়, এটা হলো কি জানো না, ওটা হলো ইয়ে নাম, 12 জোড়া ক্রানিয়াল নার্ভের 1 জোড়া। হ্যাঁ, একটা ইন্দ্রিয় শক্তি নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, একটা ইন্দ্রিয় শক্তি নষ্ট হয়ে যাবে। আপনি আতর কোনটা ভালো কোনটা মন্দ এটা চিনতে পারবেন না। ফুলের গন্ধ কোনটা ভালো কোনটা। আচ্ছা, এবার হলো সাইনোসাইটিস। সাইনোসাইটিস হলো সাইনাসে ইনফ্লামেশন হলে তাকে সাইনোসাইটিস বলে। ইনফ্লামেশন কি পড়াইছে? হ্যাঁ, ইনফ্লামেশন কেউ করেন নাই? করছেন? ইনফ্লামেশন হলো, এটা দেখেন আগে লেখেন। তাহলে ইনফ্লামেশন না হলে একটাও বুঝবেন না, সংজ্ঞা দিতে পারেন না। সাইনোসাইটিস হলো, সাইনোসাইটিস কিন্তু রোগ। ঠিক আছে? তাহলে রোগগুলো কিভাবে সংজ্ঞায়িত করে? প্রত্যেকটা রোগ এইভাবে সংজ্ঞায়িত করে। তাহলে সাইনাসে ইনফ্লামেশন হলে তাকে সাইনোসাইটিস বলে। সাইনাসের ইনফ্লামেশন হলে তাকে সাইনোসাইটিস বলে। এখন ইনফ্লামেশন এইটুকু কিন্তু উত্তর হয়ে গেল। এবার লিখবেন হলো কজেস অফ সাইনোসাইটিস। CAUSES, কজেস অফ সাইনোসাইটিস। কি কি কারণে সাইনোসাইটিস হয়? 1 নম্বর কারণ হলো এই ব্যাকটেরিয়াল ইনফেকশন। ব্যাকটেরিয়া জানেন তো? ব্যাকটেরিয়াল ইনফেকশন। ব্যাকটেরিয়া জানেন? পড়াছে? না, ব্যাকটেরিয়া পড়ে না। মাইক্রোবায়োলজি পড়ায় নাই? মাইক্রো অর্গানিজম পড়ায় নাই? না। তাহলে কি করবেন? স্যার এটা কি সাইনাসে ইনফ্লামেশন হলে তাকে সাইনোসাইটিস বলে। ব্যাকটেরিয়াল ইনফেকশন, অ্যালার্জিক রিঅ্যাকশন, নজল পলিপ, এই 3টা হলো কারণ। 2 নম্বর কারণ হলো অ্যালার্জিক রিঅ্যাকশন। ওই যে যেটা একটু বললাম আগে, অ্যালার্জিক রিঅ্যাকশন কাকে বলা হয়? যে সকল রিঅ্যাকশন দেহের জন্য অ্যালার্জি। অ্যালার্জি মানে শত্রু, অর্থাৎ এটা সহ্য করতে পারতেছে না, সেটাকে বলা হয় অ্যালার্জি। ঠিক আছে? তাহলে যে সকল রিঅ্যাকশন দেহের জন্য অসহ্যনীয়, ওই রিঅ্যাকশন গুলোকে বলা হয় হলো অ্যালার্জিক রিঅ্যাকশন। ঠিক আছে? তাহলে অ্যালার্জিক রিঅ্যাকশন, অ্যালার্জিক রিঅ্যাকশন। আর 3 নম্বর হলো নজল পলিপ। নাকের ভিতর যদি মাংসপেশি বেড়ে যায় ওটাকে বলা হয় হলো নজল পলিপ। NASAL, নজল, NASAL, নজল পলিপ, POLYP, পলিপ। এই 3টে শেষ। পাঁচের অ্যান্সার কিন্তু হয়ে গেল এবং থাকবেই এটা। হ্যাঁ, তাহলে প্রশ্নটা কি থাকবে? ডিফাইন সাইনাস এন্ড সাইনোসাইটিস, মেনশন দ্য কজেস অফ সাইনোসাইটিস। এটাই 1 নম্বরে থাকবে। এইভাবে উত্তর লিখবেন। সাইনাস কি হলো, সাইনোসাইটিস কি। এখন এই যে ইনফ্লামেশন শব্দটা বোঝেন নাই, বোঝার জন্য নেন, এটা পরীক্ষায় আপনাদের থাকবে না, কিন্তু আপনাদের পরবর্তী ব্যাচ থেকে এটা ইনক্লুড করা হবে। সেটা হলো ডিফাইন ইনফ্লামেশন, মেনশন দ্য সিম্পটম অফ ইনফ্লামেশন। এই ইনফ্লামেশন না বুঝলে এগুলো কিছুই বুঝবেন না। হ্যাঁ, নজল পলিপ, ব্যাকটেরিয়াল ইনফেকশন, অ্যালার্জিক রিঅ্যাকশন আর নজল পলিপ। দেখি কতটুকু হয়েছে, আমি বলেন তো। নজল পলিপ। হ্যাঁ, সাইনোসাইটিসের কারণ কি কি?
আমরা কি 5 মার্ক পাই না? ব্যাকটেরিয়াল ইনফেকশন, হ্যাঁ ব্যাকটেরিয়াল ইনফেকশন, অ্যালার্জেটিক, অ্যালার্জিক রিঅ্যাকশন, অ্যালার্জিক রিঅ্যাকশন, আচ্ছা। নেজাল পলিপ। নজেল পলিপ। তিনটে জিনিস একটু বুঝে দেন তো। ব্যাকটেরিয়াল ইনফেকশন কাকে বলা হয়? এই যে ব্যাকটেরিয়া দ্বারা যদি, ব্যাকটেরিয়া হলো একটা জীবাণু। হ্যাঁ। জীবাণু কি? যে সকল ক্ষুদ্র ক্ষুদ্র জীবকে খালি চোখে দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়, তাদেরকে বলা হয় জীবাণু বা অণুজীব। ওটাকে বলা হয় মাইক্রো অর্গানিজম। এই মাইক্রো অর্গানিজমকে 4 ভাগে ভাগ করা হয়েছে। ব্যাকটেরিয়া, একটা ভাগের নাম হলো ব্যাকটেরিয়া, একটা ভাগের নাম হলো ভাইরাস, একটা ভাগ হলো ফাঙ্গাস, আর একটা হলো প্রোটোজোয়া। এটা 4 ধরনের। বোঝা গেছে? এটা যদি না বুঝি আমরা ওষুধগুলো বুঝবো কিভাবে? তাহলে যে ওষুধগুলো ব্যাকটেরিয়াকে মারে বা দমিয়ে রাখে ওদেরকে বলা হয় অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ, বা ওগুলো কি বলা হয় অ্যান্টিবায়োটিক। মনে দেখবে। আর যেগুলো ভাইরাসকে মারে সেগুলোকে বলা হয় অ্যান্টিভাইরাল ড্রাগ, যেগুলো ফাঙ্গাসকে মারে সেগুলোকে বলা হয় অ্যান্টিফাঙ্গাস ড্রাগ, আর যেগুলো প্রোটোজোয়াকে মারে সেগুলোকে বলা হয় অ্যান্টিপ্রোটোজোয়া ড্রাগ। মনে দেখবে। এটা তো ফার্মাকোলজিতে এটা দিয়েই শুরু করা হয়। রাতে ছিলেন না ক্লাস? আমি তো একসাথে থাকেন না। আপনি তারপরে আপনি হয়তো মাঝে সাথে এক দিন থাকেন। সাইডে করছিলাম। হ্যাঁ, কিন্তু এই পর্যন্ত বাদ দেওয়ার কথা না এগুলো। আসলে স্যার প্রথম থেকে যদি সিলেবাসটা হাতে দিত ওইভাবে ধরে ধরে চলে যেত। এটাই কাইন্ড সিলেবাস পেছে আজকে পাইলাম। আজকে পাইছে? একটা সিরিয়ালে আমরা পেতাম, আমরা ওইভাবে লিখতে পারতাম। যখন এখন হলো আপনারা যেভাবে আসে যেখান থেকে করান ওখান থেকে না, আমি বলছি যে মানে স্যার যে হাতে পাওয়ার জন্য আর প্রশ্ন দেখে দেখে পড়াবে। পড়ালে তাহলে একটা জিনিস থেকে আমরা নিরাপদ, সেটা হলো পরীক্ষার হলে কেউ কারো দেখবে না ভালোভাবে পরীক্ষা। করাইছে সবাই ধারাবাহিক হয়েছে, সেও এলোমেলো আসছে। আজকে আমার স্টুডেন্ট আসছে আমার দরকার একদিকে, আমি দরকারি জিনিস থেকে অদরকারি জিনিস আসলে জানার তো অনেক কিছু আছে, তাই না? এখন আমি যে জিনিসটা জানার উদ্দেশ্যে আছি এই জিনিসটা জানবো, আমি কিন্তু দিয়ে দিচ্ছি যে এইভাবে প্রশ্নগুলো বুঝে দেয় যেন আমার হলো সিলেবাস পরীক্ষার কথা বলছি, সিলেবাসের কথা আসছে, তখন আমরা বলছি যে আমরা সিলেবাস পাইনি, তারপরে আমরা একটু পাইছি। এখন এই প্রত্যেকটা ক্লাসে এভাবে দুটো জিনিস করবেন, একটা সিলেবাস অনুযায়ী এবং প্রশ্ন অনুযায়ী আমরা উত্তর তৈরি করে নেবেন। এই দুটো ক্লাসই অনেক এগিয়ে যাবেন। আজকের দিনটা এখনো আছে অনেক বাকি, ঠিক আছে? তারপরে হলো আগামী ক্লাসে 5 তারিখ করতেছে, 14 তারিখ করতেছে। হ্যাঁ, 14 তারিখ খোলা আছে, 16 তারিখ শুধু বন্ধ থাকবে আমাদের, 16 ডিসেম্বর আর কোনো বন্ধ নেই। আমরা একটা জিনিস বুঝি, সেটা হলো এই পরীক্ষা এটাতে আপনাদের নাও থাকতে পারে, কিন্তু খুবই দরকারি। ইনফ্লামেশন কি, ইনফ্লামেশনের লক্ষণগুলো কি কি? ইনফ্লামেশন কি, ইনফ্লামেশনের লক্ষণ সমূহ কি কি? এটা খুবই দরকারি একটা জিনিস। অ্যান্সার লেখে ইনফ্লামেশন। এই ইনফ্লামেশন শব্দের অর্থ প্রদাহ। একটা ইয়ে দিয়ে দেবে, আর অত মনে রাখার দরকার নেই। ইনফ্লামেশন শব্দের অর্থ প্রদাহ। হ্যাঁ, শব্দের অর্থ প্রদাহ। এখন এই প্রদাহগুলো কোনটাকে আমরা প্রদাহ বলি? প্রদাহ শব্দটা আমরা শুনছি, হ্যাঁ, যে প্রদাহ বলতে আমরা সাধারণত বুঝি জ্বালা পোড়া বা এই ধরনের কিছু। আসলে প্রদাহ বলতে কতগুলো জিনিস বোঝায়। দেখেন, ইনফ্লামেশনের সিম্পটম সমূহ, ইনফ্লামেশন এর সিম্পটম সমূহ। এক নম্বর সিম্পটম হলো পেইন। পেইন মানে ব্যথা। চেনেন তো না? এই যে মার খেলে যে অনুভূতিটা হয়, যে মার খেলে যে জিনিসটা ব্রেনে পৌঁছায়, সেটার নামই হলো ব্যথা। মার দিয়ে দেবো ব্যথা। এটা তাহলে পেইন কি? পেইন হচ্ছে এক ধরনের ইনফ্লামেশন। 2 নম্বর হলো ইচিং, ITCHING, ইচিং মানে চুলকানো। তাহলে চুলকানো, যেমন একটা মশা কামড় দিলে চুলকায়। আসলে মশার কামড় দিলে চুলকায় কেন? মশা যে জিনিসটা ঢুকে দিছে ভিতরে, এইটার সাথে বিক্রিয়া হয়ে যে বিক্রিয়াটা হয়েছে, ওই বিক্রিয়াটা আমাদের দেহের জন্য সহ্যনীয় নয়, সেই জন্য ওটাকে বলে হয় অ্যালার্জিক রিঅ্যাকশন। হ্যাঁ, অনুভব জিনিসটা কি?
ফিল করা ফিল করা, তাই না? পেইন দ্বারা যে জিনিসটা ফিল হয়, ইচিং দ্বারা কি সেই জিনিসটা ফিল হয়? ফিল মানে অনুভব হয়, তাই না? এখানে একটা মার দিলাম, এখানে কি করে? এখান থেকে মেসেজটা নার্ভাস সিস্টেমের মাধ্যমে ব্রেনে যায়, আর আমরা তখন খুব দ্রুত যায়। খুব দ্রুত যায়, হ্যাঁ দ্রুত যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে নার্ভাস সিস্টেম খুবই দ্রুত কাজ করে। সবচেয়ে দ্রুত কাজ করে হলো ক্রানিয়াল নার্ভগুলো, এই যে কান চোখ এগুলো থেকে যেগুলো গেছে নার্ভগুলো, এগুলো দ্রুত কাজ করে কিন্তু, আর এগুলো একটু স্লো। তাহলে ইচিং কি? চুলকানো। তাহলে ইচিংও এক ধরনের ইনফ্লামেশন, এই অনুভূতিটা চুলকানো, বুঝছেন তো? এই যে মশা কামড় দিলে বা এর যে অ্যালার্জিক রিঅ্যাকশন, যে কোনো অ্যালার্জিক রিঅ্যাকশন হলেই সেখানে চুলকাবে, ঠিক আছে? হ্যাঁ, 3 নম্বর দেখেন বার্নিং। বার্নিং এই ইম্পর্টেন্ট ক্লাসটা কেন হলো না? বার্নিং হলো জ্বালা পোড়া করা। আমার স্যার যে কোনো ধরনের চুলকানি মানে অ্যালার্জি। জ্বালা পোড়া করা, হ্যাঁ, যে কোনো ধরনের চুলকানি হলে সেটা বুঝতে হবে সহ্যনীয় না, হ্যাঁ সহ্যনীয় না, ঠিক আছে? অ্যালার্জি হচ্ছে সেটা আবার অ্যালার্জি করা হ্যাঁ সব চুলকানি আবার চুলকানি অ্যালার্জি না, ভিতরে চুলকালে অ্যালার্জি, হ্যাঁ সবটাই অ্যালার্জি সব, যেটাই আপনার জন্য অসহ্যনীয়, আপনি স্বাভাবিকভাবে যেগুলো আপনার ভালো, আচ্ছা সেগুলো তো কিছুই বলবেন না। ডাক্তারের কাছে কখন যায় মানুষ? যখন অসহ্য হয় তখনই কিন্তু ডাক্তারের কাছে যায়, ঠিক আছে? মানে অ্যাবনরমাল কোনো কিছু দেখা যায় তখনই। তাহলে পেইনও হচ্ছে এক ধরনের ইনফ্লামেশন, বাট ইচিংও এক ধরনের ইনফ্লামেশন। বার্নিং কোনটা? বার্নিং জ্বালা পোড়া করা। কখন জ্বালা পোড়া করে? যখন পুড়ে যায়, হ্যাঁ গুড। বেশি তাপমাত্রা লাগান বা পুড়ে ফেলান, তখন যে সেন্সেশনটা হয় বা অনুভূতিটা হয় সেটার নামই হলো বার্নিং বা জ্বালা পোড়া, ঠিক আছে? 4 নম্বর দেন হলো সোয়েলিং, SWELLING। সোয়েলিং মানে ফুলে যাওয়া। ফুলে যাওয়া মানে এই যে দেখেন এখানে মার দিলাম, হ্যাঁ, মারলে কি কি হবে? এখানে দেখেন কয়টা ইনফ্লামেশন হবে। একটা হলো পেইন, ব্যথা করবে, এটা ফুলে যাবে। তারপরে হলো লাল হবে, রেডনেস, REDNESS, রেডনেস, কেন লাল হওয়া। ভিতরে রক্ত জমে যায়, হ্যাঁ রক্ত জমার কারণে লাল হওয়া। আর ফুলার কারণ কি স্যার? ফোলাটা হলো দেহের একটা ইমিউন সিস্টেম এই কাজটা করে। আপনি একটা দুর্ঘটনা ঘটে আসলেন, তাহলে ওখানে পরবর্তীতে পুলিশের লোক যা কিছু না কিছু করবে না, দেহ ওইখানে কিছু একটা দুর্ঘটনা ঘটে গেল, মার খাইছে, তাহলে দেহের মেকানিজম দ্বারা কোনো কিছু একটা করতেছে, ঠিক আছে? ওই কারণেই হলো ফুলেটা উঠতেছে। যে ক্ষতিটা হয়েছে, কারণ মার খাওয়ার ফলে যে ক্ষতিটা হয়েছে ওই ক্ষতিটা পূরণের জন্যই এই কাজ হচ্ছে, সেই কাজের ফলে ফুলে হচ্ছে, ঠিক আছে? অথবা এটা হলো সংক্ষিপ্ত। শরীরের স্বাভাবিক স্যার, কাজের দুই জন্য নম্বরটা ঘটে। গেছে, যার কারণে ইচিং, ITCHING, মানে চুলকানো, ঠিক আছে? চুলকানো, ইচিং হলো চুলকানো। আচ্ছা, পেইন, ইচিং, বার্নিং, সোয়েলিং, রেডনেস, আর একটা লেখেন ওয়ার্মনেস। ওয়ার্ম উষ্ণ হওয়া, মানে তাপমাত্রা বেড়ে যাওয়া, এটাকে বলা হয় WORM, মনে হয় ORM, ওয়ার্ম, NESS, ওয়ার্মনেস। উষ্ণ হওয়া বা তাপমাত্রা বেড়ে যাওয়া, এটাকে বলে উষ্ণ হওয়া। উষ্ণ হওয়া মানে তাপমাত্রা বেড়ে যাওয়া। যেমন জ্বর আসলে তাপমাত্রা বেড়ে যায়, তারপরে কোনো ফোড়া উঠলে ওখানে হাত দিয়ে দেখবেন তাপমাত্রা বেড়ে যায়। মার খান, ওখানে হাত দিয়ে দেখেন তাপমাত্রা বেড়ে যায়। তাহলে ওয়ার্মনেস, WORMNESS, ওয়ার্মনেস। এবার হলো আর একটা হলো অর্গানিক ডিসফাংশন। অর্গানিক ডিসফাংশন অর্থাৎ অর্গানের ক্রিয়া কমে যায় বা নষ্ট হয়ে যায়, এটাকে বলা হয় অর্গানিক ডিসফাংশন। যে অর্গানে ইনফ্লামেশন হবে, অর্থাৎ যে অর্গানে রোগ হবে, সেই অর্গানের ফাংশনও কিন্তু নষ্ট হয়ে যায়, এটাকে বলা হয় অর্গানিক ডিসফাংশন। স্যার এটা স্পেলিং এ হবে WA না? হ্যাঁ উষ্ণতা। উষ্ণ দেখছেন তো বাংলায়? হ্যাঁ, ওয়ারনেস, ওয়ারনেস, ঠিক আছে। অ্যাওয়ারনেস না অ্যাওয়ারনেস WARMNESS, এখানে একখানে দেখা যাচ্ছে ওয়ারনেস, ওয়ারনেস, উষ্ণ হওয়া। আর অর্গানিক ডিসফাংশন হলো অর্গানের কার্যকারিতা নষ্ট হয়ে যাওয়া, যে কাজ করতো সেটা
আর হয় না। যেমন একটা উদাহরণ দিই কিভাবে কার্যকারিতা। ল্যারিংস চেনেন তো না? ল্যারিংস চেনেন? ল্যারিংস কোনটা? ল্যারিংস হচ্ছে পুরুষদের এই যে একটু উঁচু জায়গাটা এখানে, আর এটাকে বলা হয় ল্যারিংস। এটা হলো ট্রাকিয়া যে আছে, এই ট্রাকিয়ার মাথাটা একটা বক্স, এই বক্সেরই একটা অংশ উঁচু দেখা যাচ্ছে, ঠিক আছে? এই বক্সটার কাজ হলো যে কথাগুলো বলতেছি এই বক্সে কিন্তু তৈরি করতেছে এই সাউন্ডগুলো ভোকাল কোডের মাধ্যমে তৈরি করতেছে, ঠিক আছে? মহিলাদেরও থাকে না না, ওদের গঠনটা ওদের একটু ছোট টাইপের, ঠিক আছে, ভিতরে। আর যদি একই রকম হতো, এটা কেন আমাদের উঁচু কেন ওদের নিচু কেন? কারণ হলো যে যে দেখেন না কণ্ঠ, ওই রুমে একটা মহিলা যদি কথা বলে তাহলে আমরা এই রুম থেকে বুঝবো না যে এটা পুরুষ না মহিলা। এই কণ্ঠের পরিবর্তনের জন্যই আমাদেরটা উঁচু ওদেরটা নিচু, গঠনগত পার্থক্য। বেশি মুভ করে, এই জন্য আপনি স্পিডে কথা বলতে পারেন। এটা হলো শব্দ সাউন্ড শব্দবিজ্ঞান যে শব্দ কিভাবে তৈরি হয়, বস্তুর কম্পনের পরে তৈরি হলো শব্দ, ঠিক আছে? মেয়েদের শব্দ, মেয়েদের এবং বাচ্চা ছোট বাচ্চাদের ওদের শব্দ কিন্তু চিকন শব্দ, হ্যাঁ, ওইটা তৈরি করতে ওদের ফ্রিকোয়েন্সি বেশি লাগে। যার জন্য ফ্রিকোয়েন্সি মানে তরঙ্গ, ঠিক আছে, তরঙ্গ বেশি, আর আমাদের তরঙ্গটা কম, এটা মোটা মোটা শব্দ। হ্যাঁ, ওখানেই কাজ করে। ওটা নামায় দেয়, ওইখানে যা যেটা অকার্যকর হয়ে যাবে সেটা কার্যকরী হয়ে যাবে, আর কিছু না। এখন কি ওটা কি একটা দুটো ভোকাল কোড আছে, ওখানে আছে এপিগ্লোটিস আছে, অনেকগুলো মানুষ এমনিতে কিছু নিয়মে কথা বলতে পারে। একটা বক্সের ভিতরে তো অনেক কিছু আমার ইয়া একটা বক্সে দেখবেন ল্যারিংসের স্ট্রাকচারটা দেখবেন, অনেক কিছু ল্যারিংসে। স্যার 7 নাম্বারটা একটু বলুন। আচ্ছা, অর্গানিক ডিসফাংশন, এটার একটু উদাহরণ দেই। অর্গানিক ডিসফাংশন হলো বাংলা কি স্যার? অর্গান জানেন? অর্গান হলো অর্গান কি? কিছু টিস্যুর সমষ্টিকে বলা হয় অর্গান। আমরা যে হাত পাগুলোকে অর্গান বলি, এটা আমাদের ন্যাচারালি মানে কি বলা হয় এটাকে? স্যার এক ধরনের টাকাও বলা যায় যেটা আমরা যেটা ব্লাড সেল বলি না, এই অর্গান সেল মতো এটা আমরা কিছু বুঝে লাগবে। হ্যাঁ, অর্গানিক ডিসফাংশনটা বোঝেন যে তাহলে ল্যারিংসের কাজ কি? কণ্ঠ তৈরি করা হলো ল্যারিংসের কাজ। যখনই দেখবেন গলা ভেঙে যায় বলি যে আমরা, তাহলে ওই উচ্চ স্বরে যখন কথা বলে চিল্লে চিল্লে, অথবা ওখানে যদি ইনফেকশন হয় তাহলে ওর ফাংশনটা নষ্ট হয়ে যায়, তখন দেখবেন যে কথা বলছে। তো এটা কি বলা হয়? অর্গানিক ডিসফাংশন, বোঝা গেছে? তাহলে ওখানে কি করছে? ল্যারিংজাইটিস আছে। তাহলে ল্যারিংজাইটিস কি? ল্যারিংসে ইনফ্ল্যামেশন হলে তাকে ল্যারিংজাইটিস। যখনই ইনফ্ল্যামেশন শব্দটা আসবে তখনই একসাথে এই 7টা পয়েন্ট যেন ব্রেনে কাজ করে, ঠিক আছে? সেগুলো কি কি? পেইন, ইচিং, বার্নিং, সোয়েলিং, রেডনেস, টায়ারনেস আর অর্গানিক ডিসফাংশন, অর্গানের অকার্যকারিতা। মনে থাকবে না? এখন আমরা সাইনোসাইটিসে করছি, ওটাই একটু বুঝে দেই। তাহলে সাইনাসের ইনফ্ল্যামেশন হলে তাকে বলা হয় সাইনোসাইটিস। তাহলে সাইনাসে এই সমস্যাগুলো হবে, সবগুলোই যাবে তা না, এর 2টা বা 3টা বা একটা হতে পারে। তাহলে সাইনাসে কি হতে পারে? পেইন হতে পারে সাইনাসে, সাইনাসে ইচিং ও চুলকাতে পারে, সাধারণত চুলকায় না ওখানে। তারপরে বার্নিং, জ্বালা পোড়া হতে পারে, ঠিক আছে? সোয়েলিং, ফুলে যেতে পারে সাইনাস, হ্যাঁ, ওর ভিতরে হ্যাঁ, ভিতরে ফুলে গিয়ে সাইনাস ফুলে যেতে পারে, আর তার মিউকাস মোটা হয়ে যেতে পারে। তারপরে রেডনেস, লাল, ওখানে লাল হলেও আমরা বুঝবো না। আচ্ছা, তারপরে তাপমাত্রা বেড়ে যেতে পারে। আর অর্গানিক ডিসফাংশন সাইনাসের যে কাজ সেটা বন্ধ হয়ে যেতে পারে এবং হয় সেটা, বোঝা গেছে? স্যার তাহলে আমাদের কোন ধরে? আমাদের তো মনে হয় সাইনাসের সমস্যা আছে। সাইনাসে যখন এই যে পানিটা আসে ম্যাক্সিমাম যখন শুকায় যায় তখন প্রেসার পড়ে এইখানটাও প্রেসার পড়ে, তখন তো এখান থেকে পেইনটা শুরু হয়। সাইনাসে বললেন একটা স্যাঁতস্যাঁতে ভাব থেকে যায় আমাদের, সেটা তো ওটাকে সব সতেজ থাকে। যখন শুকায় যায় তখন প্রেসার পড়ে ইয়ার উপরে, সাইনাসের উপরে, হ্যাঁ, সাইনাসের উপরে প্রেসার পড়ে না, তখন তো ফুলে যায়। তখন বেশি প্রোডাকশনের জন্য কাজ তাড়াতাড়ি করার চেষ্টা করে, তখন ফুলে যায়, তখন তো ব্যথাটা আমরা অনুভব করি। এখন দেখেন তো সাইনোসাইটিসের কি কি কারণ থাকতে পারে, আমি লিখে দিলাম যে একটু আগে। দেখেন তো, এক হলো ব্যাকটেরিয়াল ইনফেকশন, এটা একটা কারণ। 2 নম্বর হলো নজেল পলিপ আর অ্যালার্জিক রিঅ্যাকশন। এই 3টে কারণে হয়, এই কারণে নয় সাধারণত, ঠিক আছে?
কম প্রোডাকশন হচ্ছে সেই জন্য ড্রাই হয়ে যাচ্ছে। অথবা যদি বাতাসের আর্দ্রতা জানেন তো, মানে শীতের সময় শীতের সময় বাতাসটা ড্রাই থাকে মানে এটা শুষ্ক থাকে, তার মানে কি পানি কম পানি কম থাকে। গুড। এমনি নরমালি পানি কত পার্সেন্ট থাকে? মানে জলীয় বাষ্প জলীয় বাষ্প কত পার্সেন্ট বাতাসে? বাতাসের 78%, নরমালি 78%। তাহলে এই যে শীতকালে কিন্তু জলীয় বাষ্পটা কম থাকে, কম থাকলে বেশি ড্রাই হয়ে যাবে। দেখেন শীতকালে কাপড় নাড়ে দেবেন আর গরমকালে কাপড় নাড়ে দেবেন, কখন শুকায় বেশি? শীতকালে। কারণ কি হচ্ছে বাতাসের আর্দ্রতা কম থাকে, পানি কম থাকে, যার জন্য বাতাসটা পানি শোষণ করে নেয় দ্রুত। এই জন্য শীতকালে তাড়াতাড়ি কাপড় শুকায়। স্যার ঠিক পানি আছে? না থাকলে বাতাসটা ঠান্ডা থাকে, পানি না থাকলে বাতাসটা কি ঠান্ডা থাকে? মানে বাতাসে গরমকালে যে তো পানির বাতাসটা একটা- সেটা থেকে তো শীতকালে বাতাসটা ঠান্ডা বেশি। না, এটা হলো তাপমাত্রার উপর নির্ভর করবে। তাপমাত্রার উপর নির্ভর হ্যাঁ, করে। তাপমাত্রা যখন বেশি পাবে তাহলে গরমকালে বাতাসের তাপমাত্রাটা বেশি পাচ্ছে না। কেন বেশি পাচ্ছে? সূর্য নিকটে চলে আসে, আর শীতকালে সূর্য দূরে থাকতেছে। শীত শীত কেন এখানে? সূর্যটা দূরে চলে যায় না? এটা করছেন তো না? এটা ভূগোলে করছেন না এগুলো, নাকি ভূগোল নাই এখন? আছে আমাদের ছিল না সায়েন্সের অক্ষরেখা, দ্রাঘিমা রেখা আমাদের কত? এদের 23 পয়েন্ট কত ডিগ্রি সেন্টিগ্রেড ডিগ্রিতে আমাদের হলো বাংলাদেশটা অবস্থিত। মাঝামাঝি না কিন্তু, ঠিক আছে? মাঝামাঝি না, আমাদের হলো এটা দক্ষিণ গোলার্ধের, এটা 23 ডিগ্রি। ওই ওই রেখাটা গেছে হলো কুমিল্লা শহরের উপর দিয়ে, কুমিল্লা কর্কট ক্রান্তি বলা হয়। এটাকে বলা হয় কর্কট। একদম বাংলাদেশের একটা জেলায় পড়ছে, মানে জেলা শহর পড়ছে, সেটা হলো কুমিল্লা। এই কুমিল্লার উপর দিয়ে শহরটা চলে গেছে পশ্চিম দিকে এই রেখাটা। দেখেন তাহলে বাংলাদেশ সূর্য শীতকালে গরমকালে একদম এই দিকে চলে আসে, এখান থেকে এসে দিচ্ছে তাপ, আর শীতকালে এখান থেকে দূরে চলে যাচ্ছে। তাহলে আমরা দূর থেকে পাচ্ছি তাপ, ঠিক আছে? এই জন্য কম, এই জন্য ঠান্ডা থাকে। ঠান্ডা থাকে। এগুলো আছে। তাহলে ইমপ্লিমেশন শব্দটা উচ্চারণ করলেই কিন্তু এই পয়েন্টগুলো যেন ব্রেনে একসাথে কাজ করে। এখন আমরা পরবর্তী আর একটা যাই, দেখি আমি কয়েকটা প্রশ্ন করি। বলেন তো সোয়েলিং কি? সোয়েলিং হচ্ছে এক ধরনের ইনফ্লামেশন, যার অর্থ হচ্ছে ফুলে ওঠা। এইভাবে বলবেন। আপনি বলেন তো পেইন কি? ব্যথা অনুভব হলে ব্রেনে তাড়াতাড়ি সিগন্যাল দেওয়া। হলো। ব্যথা অনুভব। না, ওইভাবে বলেন না। আপনি বলবেন হলো পেইন, আপনি মেডিকেল ইয়ে অনুযায়ী বলেন। পেইন হচ্ছে এক ধরনের ইনফ্লামেশন, যার অর্থ হচ্ছে ব্যথা। ব্যথা বললে আমরা বুঝি, তাই না? ইংলিশ মিডিয়ামে যারা আছে তারা পেইন বললে বোঝে, আমরা বাংলা ভাষায় ব্যথা বললে বুঝি। তাহলে ব্যথা বা পেইন হচ্ছে এক ধরনের ইনফ্লামেশন, যার অর্থ হচ্ছে ব্যথা। ঠিক আছে? ইচিং, ইচিং কি? ওইভাবে সংজ্ঞাটা দেন। ইচিং কি? ইচিং হচ্ছে এক ধরনের ইনফ্লামেশন, হ্যাঁ, যার বাংলা শব্দ হচ্ছে চুলকানি। এইটুকুই বলবেন, তাহলেই হয়ে যাবে। আমি বার্নেস একদম Burning কি? ইনফ্লামেশন যার বাংলা অ্যাকচুয়ালি উষ্ণ হওয়া যার অর্থ হলো জ্বালা পোড়া। ঠিক আছে? তাহলে কোনো জায়গায় যদি ইনফ্লামেশন হয় তাহলে এই দেখেন, রোগী যে কথা বলে একটা থাকবে রোগী যে কমপ্লেইন করবে তার এতে কোনো না কোনোটা থাকবেই। দেখবে হ্যাঁ। এখানে ইনফ্লামেশন হইলে দেখেন, রোগী যত হাজার হাজার ধরনের রোগী আসুক না কেন, কমপ্লেইন করুক, তার এটা কোনো না কোনোটা থাকবেই তার মধ্যে। দেখেন কি আছে, কি বলে, আমার পেট ব্যথা করতেছে, এই যে দেখছেন, আমার গা চুলকাচ্ছে, আমার এখানে ফুলে উঠছে, যাই বলুক না কেন এর ভিতরে থাকবে। বোঝা গেছে? তাহলে এখন ডাক্তারে দেখবে যে কোন জায়গার কথা বলছে, সে কিন্তু একটা নির্দিষ্ট লোকেট করে দেবে যে এই জায়গায় আমার এই সমস্যা আছে। বোঝা গেছে? তাহলে ওখানে ওই জায়গাটা যে একটা অর্গান, তাহলে ওই অর্গানের উপর ভিত্তি করে আর সিম্পটমের উপর ভিত্তি করে করা হয় হলো ডিজিজের সংজ্ঞা। এগুলা আরেকটাতে যায়, এক্সাম্পল ইজ বেটার দেন সংজ্ঞা। প্র্যাকটিক্যালি ইজ বেটার দেন এক্সাম্পল। এক্সাম্পল ইজ বেটার দেন কি যেন বলে একটা, সংজ্ঞা। মানে উদাহরণ হলো ইয়ের চেয়ে ভালো। ওইটা আসলে কুমিল্লার উপর তো একটা রেখা গেছে, যেটা বুঝলাম। সেটাই তো বলছি শীতকালে এটা যাওয়ার পরে কি অনেক উষ্ণতা বেশি থাকে। যেহেতু কর্কট ক্রান্তি রেখাটা কুমিল্লার উপর দিয়ে গেছে। তাহলে গরম বেশি। না না, বেশি থাকবে বেশি থাকবে না, না। না, বেশি থাকবে না। তাহলে তো টেম্পারেচার আমরা দেখলাম যে কুমিল্লা বেশি, আমি তো না, না, রাজশাহী বেশি থাকবে না। তাহলে এটা হলো যে এইটা হলো 0 ডিগ্রি, মানে মাঝ বরাবর।
সূর্য না? হ্যাঁ, সূর্য তো সাধারণত দেখেন সূর্যটা কিভাবে ঘোরে? পৃথিবীতে ঘোরে কিভাবে? সূর্য তো ফিক্সড অবস্থায় আছে। হ্যাঁ, হ্যাঁ। পৃথিবী তার চারপাশে। আচ্ছা, পৃথিবী তার চারপাশ দিয়ে ঘুরতেছে, হ্যাঁ, ঘুরতেছে। কোনো সময় একটু দূরে চলে যাচ্ছে, কোনো সময় ওপাশে দূরে চলে যাচ্ছে, এইভাবে, হ্যাঁ, হেলে 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 এভাবে হেলে যাচ্ছে। আচ্ছা, এই শীতকালে সূর্য নিজের কক্ষপথে ঘুরে না? না না, সূর্য সূর্য- তারা তাদের অবস্থানে আছে। পৃথিবীটা না না সবকিছুই ঘুরতেছে, সবকিছুই ঘুরছে। সূর্যও ঘুরতেছে, এমনকি ছায়াপথও ঘুরতেছে, সবকিছুই ঘুরতেছে। চন্দ্র সৌরপথ এটা সম্প্রসারণশীল অবস্থায় আছে, দুনিয়াটা এখনো সম্প্রসারণশীল অবস্থায় আছে। বড় হইতে থাকে। ইয়ে করবেন ওই যে বিগ ব্যাং নাম শুনছেন? বিগ ব্যাং আবিষ্কার করছে হলো এই মারা গেল কিছুদিন আগে আমেরিকার একজন বিজ্ঞানী, হ্যাঁ, স্টিফেন হকিং এর বইগুলো পড়বেন। তারপরে এগুলো যদি জানতে চান ভালোভাবে ওই যে ইয়ের বইগুলো পড়বেন, কিভাবে পৃথিবী ঘোরে না সূর্য ঘোরে, যে ওনার কিনা নামগুলো জানেন বিজ্ঞানীগুলো স্যার ওইগুলো পড়তে গেলে তো আমার বুঝি না। ওদের না। আপনি বলে একটু বুঝি হ্যাঁ, এটা একটা সমস্যা। এটা হলো না বোঝার আগে একটা জিনিস খুব ভালোভাবে বুঝবেন, ওর সাথে রিলেটেড আর কি সেটা আবার বুঝবেন একটু ভালোভাবে, বুঝে 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 আগে একটু সময় বেশি লাগে, কিন্তু এই জিনিসটা হলো খাঁটি। আচ্ছা, তাহলে বোঝার যে লাইনটা সেটা ক্লিয়ার হয়ে যায় আপনার। তাহলে সাইনাস স্যার সাইনাস কি বলা গেছে? মানে সাইনাসের ভিতর যদি ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশন মানে পেইন হতে পারে, ফুলে উঠতে পারে, চুলকাতেও পারে, হতে পারে আর কি। ওটাকে বলা হয় সাইনাসাইটিস। আচ্ছা, এবার দেখেন 2 নম্বর প্রশ্নটা কি? 2 নম্বর প্রশ্ন হলো mention the clinical feature and treatment of sinusitis. তাহলে সাইনাসাইটিসের ক্লিনিক্যাল ফিচার কি আর ট্রিটমেন্ট কি? ক্লিনিক্যাল ফিচার এই কথাটা কি বলা আছে? ক্লিনিক্যাল ফিচার জিনিসটা কি? ক্লিনিক্যাল ফিচার হলো আগে আমরা উচ্চারণ করতাম একটা জিনিস হলো সিম্পটম, শুধু সিম্পটম মানে কি লক্ষণ। এখন হলো সিম্পটম আর সাইন দুটার সমষ্টিকে বলা হয় ক্লিনিক্যাল ফিচার। সাইন আর কোনটা? সিম্পটম। সিম্পটম হলো রোগী যেটা বলবে আর ডাক্তার যেটা এমনিতেই দেখবে, এটাকে বলা হয় হলো সিম্পটম, লক্ষণ। আর সাইন হলো ডাক্তারের পরীক্ষা করে যেটা পাবে সেটার নাম হলো সাইন। বোঝা গেছে? তাহলে আর দুটোর কম্বিনেশন মানে একখানে করে দুটাকে বলা হয় হলো ক্লিনিক্যাল ফিচার। এই কথাটাই বেশি উচ্চারিত হয় এখন বা বেশি কাজে লাগে, ক্লিনিক্যাল ফিচার। বোঝা গেছে? চোখ লাল হয়েছে, এটা কি সাইন না সিম্পটম? হ্যাঁ, চোখ লাল হয়েছে সিম্পটম। আর চোখে ব্যথা হচ্ছে, এটা সিম্পটম। এটা রোগী বলবে, এটা ডাক্তারের বাবারও শক্তি নাই বোঝার যে এটা পেইন হচ্ছে না কি হচ্ছে, যতক্ষণে না রোগী বলবে। ঠিক আছে? তাহলে রোগী যেটা বলবে আর হলো ডাক্তারের যেটা পরীক্ষা ছাড়াই মানে চোখ দিয়ে এমনি অবজারভেশনে যেটা পাইলাম। ঠিক আছে? এটাকে বলা হয় হলো সিম্পটম। আর ডাক্তারের রোগীর দেহে পরীক্ষা করে যেটা পাবে বা প্যাথোলজিক্যাল টেস্ট করে যেটা পাবে সেটার নাম হলো সাইন। প্রেসার, তার প্রেসার কত হয়েছে এইটা কারো বলার সামর্থ্য নাই যতক্ষণ পর্যন্ত না মাপা হয়েছে। তাহলে ব্লাড প্রেসার যখনই মাপলাম যে কত পাইলাম 125/85 এরকম পাইলাম, তাহলে ওইটা এটা হলো সাইন। বোঝা গেছে? বিলিরুবিন বাড়িয়ে গেছে বা কমে গেছে একটু আন্দাজ করতে পারি, কিন্তু যতক্ষণ পর্যন্ত টেস্ট করি নেই ততক্ষণ পর্যন্ত বলা যাবে না বিলিরুবিন বাড়ছে কিনা। তাহলে এটা কি? বিলিরুবিন কত? সাইন। বোঝা গেছে? এই সাইন আর সিম্পটমের সমষ্টিকে বলা হয় হলো ক্লিনিক্যাল ফিচার। mention the clinical feature and treatment of sinusitis. Mention the clinical feature and treatment সারের ক্লাসে কারো of sinusitis. একটা কাজ করি, স্যার আপনার ক্লাসে দুই দল এখানে নিয়ে আসি, যেরকম ইয়ে হয় এগুলো বুঝে দেয়, ওদের তো দরকার। Mention the clinical feature and treatment of sinusitis. এখন দেখেন অ্যানসার লিখবেন, ক্লিনিক্যাল প্রথম ক্লিনিক্যাল ফিচারটা লিখবেন, ক্লিনিক্যাল ফিচার অফ সাইনুসাইটিস। ক্লিনিক্যাল ফিচার, ফিচার জানেন তো, এই যে খেলার যে ফিচার দেখেন, ফিচার মানে কি একসাথে দেখায় যে কে কত রান করলো, তাই না, একসাথে দেখায়, ওটাই হলো ফিচার। তাহলে এখানে একসাথে বোঝা যাবে ওই যে ওই রোগে কি কি
লক্ষণগুলো আর চিহ্নগুলো থাকে। ক্লিনিক্যাল ফিচার অফ সাইনোসাইটিস। স্যার ফিচার এন্ড তারপর ট্রিটমেন্টটা পরে লিখবো, আগে এলো ক্লিনিক্যাল ফিচারটা লিখি। অ্যান্সার ক্লিনিক্যাল ফিচার অফ সাইনোসাইটিস। 1 নম্বর হলো সাইনাসে ব্যথা হবে, এই কথাটা লিখবেন। মানে সাইনাসে ব্যথা মানে কি? কপালের আশপাশে ব্যথা হবে, কপালে বা কপালের আশপাশে ব্যথা হবে। এটা যদি মনে না থাকে সাইনাসই লিখবেন, যে সাইনাসে ব্যথা হবে। আমি সহজে শিখিয়ে দিচ্ছি জিনিসগুলো। হ্যাঁ, মাইগ্রেনটা পড়ছি যে কপালে এক পাশ থেকে শুরু করে হ্যাঁ, এদিকে হ্যাঁ। তাহলে কপালে লিখবো না সাইনাসে লিখবো? সাইনাসের লোকেশনটা তো বুঝলেনই, যে কপালের ভিতরে, নাকের এই পাশে আর ম্যাক্সিলার ভিতরে, এখানে 4 জোড়া ইয়ে আছে। সাইনাসের দেখি এখানে কি দিচ্ছি, এটাই তো পড়বেন সাথে। ক্লিনিক্যাল ফিচার: পোস্ট নাজেল ড্রিপ, নাজেল কনজেশন, ফ্রন্টাল হেডেক, ফিভার এন্ড গ্রিনিশ নাজেল ডিসচার্জ। পোস্ট নাজেল ড্রিপ 1 নম্বর লেখেন সাইনাসে পেইন। 2 নম্বর হলো পোস্ট নাজেল ড্রিপ, NASAL নাজেল ড্রিপ, DRIP ড্রিপ। পোস্ট নাজেল ড্রিপটা হলো, এর বাংলা হলো, এটা একটা মেডিকেল টার্ম। পোস্ট মানে কি? পোস্ট মানে হ্যাঁ, পোস্ট মানে পরে। হ্যাঁ, পোস্ট হলো পরে। অ্যান্টামেরিডিয়াম, পোস্ট মেরিডিয়াম, AM PM করেন না? AM কি আর PM কি? এটা হলো মেরিডিয়াম, এটা হলো আগে, আর পি হলো পোস্ট হলো পরে। দুপুরের আগে ওটাকে বলা হয় AM, আর দুপুরের পরে ওটাকে বলা হয় PM। মেরিডিয়াম হলো মধ্যাহ্ন। তাহলে পোস্ট নাজাল ড্রিপ এইটার হলো যে নাকের পিছনে কিছু একটা আছে, এরকম একটা অনুভূতি হবে। ঠিক আছে, রোগী বলবে আমার নাকের পিছনে কি যেন একটা আটকে আছে বা লেগে আছে। এই কথাটা কি মেডিকেল ভাষায় কি বলা হয়? পোস্ট নাজাল ড্রিপ হচ্ছে। যে পোস্ট নাজাল ড্রিপ বলতে নাকের পিছনে কিছু একটা আছে এরকম। উচ্ছিষ্ট জিনিস আর কি। হ্যাঁ, উচ্ছিষ্ট। 3 নম্বর অ্যালার্জিক। আচ্ছা, ফ্রন্টাল হেডেক, এই কথা সাইনাসের পেইন অথবা এটা অথবা দিতে পারেন ফ্রন্টাল হেডেক। ফ্রন্টাল হেডেক, HADACAC হেডেক। ফ্রন্টাল হেডেক মানে কি? কপালে ব্যথা। দেখেন এখানে কপালের এক পাশের কথা কিন্তু বলা হয় না। ফ্রন্টাল হেডেক, কপালে ব্যথা। তাহলে হয় সাইনাসের পেইন অথবা ফ্রন্টাল হেডেক, যে যেটা বোঝে। সাইনাস হয়তো মনে নাও থাকতে পারে। ফিভার এন্ড গ্রিনিশ ডিসচার্জ, নজেল কনজেশন। আরেকটা লেখেন নজেল কনজেশন, NASAL নজেল কনজেশন। কনজেশন হলো কি? এইখানে আরেকটা ব্যাচ দেন। এটা দেন হলো এই যে আগে যারা পুরাতন যারা তাদেরকে দেন, এটা প্র্যাকটিস অফ মেডিসিন যারা করবে। আর ওইখানে নতুনগুলো সব নিয়ে আপনি ওই সিলেবাস আর প্রশ্ন দিকে পড়ান। আমি এখন শেষের দিকে অত প্রশ্ন কিছুই বুঝতেছি না, প্রশ্ন দিকে রেখে পড়ান। হ্যাঁ, সব একসাথে যারা এখানে আসতেছে দেন, তারা একটু পুরোনো হয়ে গেছে এখানে দেন সবগুলো, আর আমি নতুনগুলো নিয়ে। ঠিক আছে, পুরাতনগুলো এখানে দেন, সবগুলো দেন, আমার মাথায় ঝামেলা দেন, অসুবিধা নেই। এখানে আসলে কে কি চায় সেটা দেওয়ার ক্ষমতা দিচ্ছে আল্লাহ। এখানে দেন যত পারেন, সিট ক্যাপাসিটি অনুযায়ী। সিট ক্যাপাসিটি অনুযায়ী। এটাই নজল কনজেশন মানে, কনজেশন হলো শরীরের কোনো অংশে যদি ফ্লুইড জমে যায় ওটাকে বলা হয় কনজেশন। অ্যাকুমুলেশন অফ এক্সট্রা ফ্লুইড ইন এ টিস্যু ইজ কল্ড কনজেশন। দেখবে না, শরীরের কোনো টিস্যুতে যদি অতিরিক্ত ফ্লুইড জমে এটাকে বলা হয় কনজেশন। তাহলে নাকের ভিতরে যে লেয়ার গুলো আছে, মানে মিউকাসের লেয়ার, আমরা হাত দিয়ে চতুর্দিকে যদি নাকের ভিতরে হাত দিয়ে চতুর্দিকে স্পর্শ করি, ওই লেয়ারটার নাম হলো, ওই লাইনিংটার নাম হলো মিউকাসের লেয়ার। ঠিক আছে, এই মিউকাসের লেয়ার যদি ফুলে ওঠে তাহলে ওটা কি কারণে ফুলে উঠছে? ওর ভিতরে ফ্লুইড জমে গেছে, জমে ফুলে উঠছে, ওটাকে বলা হয় নজেল কনজেশন।
নজল কনজেশন হলে তখন এটা বন্ধ হয়ে যাবে আর নিঃশ্বাস নিতে অসুবিধা হবে। নাজেল নাসালে কি যেন একটা বলে নজল পলি নজল নজল পলি তো মাংসপেশি বেড়ে যাওয়া ওটা ওই যে এক ফোঁটা পানি পড়লে যেরকম সাইজ আকার সাইজ আর ওই রকম দেখা যায় ঠিক আছে এদের এরকম দেখা যায় এদের পানির পড়ার মতো এরকম লেগে আছে মাংসের সাথে এরকম হয়ে বেড়ে গেছে এইটা সুন্দর করে কেটে দেয় আর কিছুই না এটার নাম হলো পলিপ অপারেশন ইন্ডিয়া থেকে একটা এসিড দিয়ে অনেকে ট্রেনিং নিয়ে আসেন যে এসিডটা একটু লাগিয়ে দেয় হালকা টান দেয় চলে আসে খুব জটিল কিছু না এটা কিন্তু ডিস্টার্ব করে খুব জটিল। ডিস্টার্ব করে বুঝ তো এটা এমন একটা জায়গায় সেট হয়েছে হ্যাঁ তাহলে নজল কনজেশন হ্যাঁ আর 4 নম্বর হলো নজল কনজেশন মানে কি নাকের ভিতর পানি জমা বা তরল জমা অর্থাৎ এখানে নজল কনজেশন হলো নাক বন্ধ হয়ে আসা আসে নাক বন্ধ হয়ে আসে না হ্যাঁ প্র্যাকটিস অফ মেডিসিনের শীটটা বাড়ি করেন প্রশ্ন অনুযায়ী কিভাবে উত্তর দেবেন সেটা দেখাচ্ছি স্যার আমার একটা বই বানিয়েছিল